উদ্বোধনী অধিবেশনের শেষ দিনে সংসদে সরকার ও বিরোধী দলের যুক্তিতর্কের লড়াই। অর্থনীতি ঠিক করতে 2 বছর কঠিন সিদ্ধান্ত নিতে হবে জানালেন মন্ত্রী। আগামী 2 বছর কঠিন হবে, অনেকগুলো সিদ্ধান্ত নিতে হবে। একটা কঠিন অবস্থা থেকে বেরোতে গেলে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আগামীকাল নয়াপল্টনের শ্রমিক সমাবেশে লাখো জমায়েতের লক্ষ্য বিএনপির। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশের ঘোষণা 11 দলের। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। নিজেদের সংখ্যালঘু না ভাবার আহ্বান। ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সমান, সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। বৃষ্টি ঢলে হাওরে নতুন নতুন এলাকা প্লাবিত, তলিয়েছে 31,000 হেক্টরেরও বেশি জমির ফসল। বাধ্য হয়ে আধা পাকা ধান কাটছে কৃষক। একবার লন্ডা খন্ড হয়ে গেছে, নামটা কি করতে পারি, কেমন বাঁচি। সকালে বন্যা, এখন সারা দেশই শেষ, কোনো আর কুল কিনারা নাই। ভুয়া রিপোর্টের অভিযোগে সাবেক মন্ত্রী কামরুলের চিকিৎসার অনুমতি বাতিল করলেন ট্রাইব্যুনাল। জুলাই হত্যা মামলায় মেননের বিরুদ্ধে চার্জ গঠন। ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসের শুনানিতে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। ডেমোক্রেটদের পাল্টা সমালোচনা হেক্সেথের। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশের অর্থনীতির অবস্থা ভালো না, অর্থনীতিকে ঠিক করতে আগামী 2 বছর কঠিন হবে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই জন্য কিছু অজনপ্রিয় সিদ্ধান্ত সরকারকে নিতে হতে পারে বলে জানান তিনি। জাতীয় সংসদে অর্থনীতির সার্বিক অবস্থা তুলে ধরেন মন্ত্রী। জানান বিদ্যুৎ খাতে 36,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বর্তমান সরকারকে, আরও দিতে হবে 20 থেকে 30,000 কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের আমলে রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের গল্প শুনেছে বাংলাদেশ। জ্বালানি খাতের নানা অর্জন নিয়েও উদযাপন কম হয়নি। অথচ ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে ক্যাপাসিটি ব্যয়ের নামে এখনও গুনতে হচ্ছে বিপুল টাকা। বিদেশিদের সাথে অসম চুক্তির ধাক্কা এখনও সামলে ওঠা যায়নি। জাতীয় সংসদকে অর্থমন্ত্রী জানালেন, বিদ্যুৎ খাতে বিগত দিনে লুটপাটের কারণে 36,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বর্তমান সরকারকে, আরও দিতে হবে 20 থেকে 30,000 কোটি টাকা। দুর্নীতি, অব্যবস্থাপনা আর ভুল নীতির কারণে এর খেসারত দিতে হচ্ছে এখন। বিদ্যুৎ খাতে যে লুটপাট হয়েছে বিগত দিনে, তার ক্ষতি এখন আমাদের সকলকে বহন করতে হচ্ছে। এটা 36,000 কোটি টাকা আমরা দিচ্ছি, দেওয়ার পর আরো 20 থেকে 30,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। অর্থমন্ত্রী জানান, জ্বালানি খাতে $508 মিলিয়ন বকেয়া রেখে গেছে আওয়ামী লীগ। গ্যাস খাতে $737 বিলিয়ন বকেয়া। এগুলো মেয়াদোত্তীর্ণ দেনা, যা এখন পরিশোধ করতে হচ্ছে। জ্বালানি তেলে 10,258 কোটি টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে। এলএনজি আমদানি বাবদ ভর্তুকি 11,000 কোটি টাকারও বেশি। জ্বালানি তেল 2026 এর মধ্যে এপ্রিল জুনের মধ্যে 10,258 কোটি টাকা ভর্তুকি আমাদেরকে দিতে হবে। আমি সংক্ষিপ্তভাবে বলেছি, আরো অনেক সমস্যা আছে। শেয়ার বাজারের আপনারা জানেন সমস্যা আছে, এবং ব্যাংকগুলোর রিক্যাপিটালাইজেশনের সমস্যা আছে, প্রাইভেট সেক্টরের রিক্যাপিটালাইজেশনের সমস্যা আছে। সব কিছুতে আমরা সর্বনিম্নে, কিন্তু এখন ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ অনেকটা একেবারে তলায় এখন, কারণ এত রেগুলেট করতে করতে, ওভার রেগুলেট করতে করতে। দেশের বর্তমান অর্থনীতি এবং বিএনপির সবশেষ আমলের রেখে যাওয়া পরিস্থিতির তুলনা সংসদে তুলে ধরেন অর্থমন্ত্রী। জানান, দারিদ্র্যের হার এখন 29.93%, রপ্তানি কমেছে 2.6%, খেলাপি ঋণ এখন 30%-এরও বেশি, 2005-এ যা ছিল 13%। অলমোস্ট উই আর গ্রাইন্ডিং টু এ হল্ট অর্থনীতি। মন্ত্রী জানান, এই অর্থনীতিকে ঠিক করতে আগামী 2 বছর কঠিন হবে। আগামী 2 বছর কঠিন হবে, অনেকগুলো সিদ্ধান্ত নিতে হবে।
অনেকগুলো মেজার নেব যেগুলো জনপ্রিয় নাও হতে পারে। সুতরাং একটা কঠিন অবস্থা থেকে বেরোতে গেলে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমি বিরোধী দলের বন্ধুদেরকে বলতে চাই, এখানে আপনাদের সহযোগিতা দরকার। আমাদের ক্যাপ্টেন ঠিক আছে এবং আমি মনে করি ক্যাপ্টেনের ভিশন ঠিক আছে, ন্যায় নীতির অবস্থান থেকে কাজ করছেন, সততার অবস্থান থেকে কাজ করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংক দখল হয়েছে আওয়ামী লীগ আর অন্তর্বর্তী সরকারের সময়। দখল হয়েছে, স্টাইলটা একটু ভিন্ন ছিল মাননীয় স্পিকার। কেউ সরকারি ইন্টেলিজেন্স ব্যবহার করে হোটেলে ডেকে নিয়ে এসে করেছে, আর কেউ সরাসরি নারাই তকবীর আল্লাহু আকবার বলে নেমেছে। দেশ বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাক স্বাধীনতার নামে যা চলছে তা দেশে অনাচার বাড়াবে বলেও শঙ্কার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সামাজিক সোশ্যাল হারমোনি নষ্ট হয়ে যাবে, রিলিজিয়াস হারমোনি নষ্ট হয়ে যাবে, আমাদের এখানে অনেক কিছু অনাচার হবে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি সরকারের সময় শেয়ার বাজারে লুটপাটের সুযোগ ছিল না, ভবিষ্যতেও থাকবে না বলে সংসদকে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ কার্যদিবসে এ কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ। এদিন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল দুটি কণ্ঠ ভোটে পাশ হয়। তবে বিল দুটি পাশের বিরোধিতা করে তা স্থগিতের দাবি জানান বিরোধী দলীয় নেতা। বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম 2 মাসে যেসব কাজে হাত দিয়েছে তার প্রতিটি জন আকাঙ্ক্ষার বিপক্ষে। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও আর্থিক খাতের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। সংসদ সদস্যদের 11,000 কোটি টাকার বেশি ঋণ রয়েছে, যার অধিকাংশই সরকারি দলের। এদের অধিকাংশই ঋণ খেলাপি ছিলেন। জেল খাটে নাই, মামলার শিকার হয় না এমন কোনো মানুষ এখানে এই সংসদে আসে নাই মাননীয় স্পিকার। আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি, কোনো দোষারোপের নয় বিষয়। ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি বিপদ থেকে বাঁচার জন্য। 133টা অধ্যাদেশ যেগুলো ছিল এর মধ্যে থেকে যেগুলো বিল আকারে এসেছে এবং যেগুলো ল্যাপসেস হয়ে গেছে, সেগুলাতে আমরা আমাদের অধিকার পুরোপুরি পাইনি। শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসের শ্রমিক সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান এই তথ্য জানান। বলেন, গণতান্ত্রিক পরিবেশে এবারের মে দিবস পালিত হবে, যেখানে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, 2 মাসে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন সরকারের পক্ষে সম্ভব নয়, 5 বছরের মধ্যেই সব বাস্তবায়ন হবে। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজভী আহমেদ জানান, শুক্রবার মে দিবসের সমাবেশে ঢাকায় শ্রমিক জনতার ঢল নামবে। তো নানা দিক থেকেই মে দিবস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এটিকে প্রতি বছরই অত্যন্ত যথাযোগ্য মর্যাদায় পালন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আগামীকাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আমরা এবারের মে দিবস অনেক কারণেই বিশেষ গুরুত্ব দাবি রাখে। কারণ একটা গণতান্ত্রিক পরিবেশে একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তখন আমরা এই মহান মে দিবস পালন করতে যাচ্ছি। গণভোটের রায় বাস্তবায়ন সহ চলমান বিভিন্ন ইস্যুতে আবারও 3 মাসের ধারাবাহিক কর্মসূচি দিয়েছে 11 দলীয় ঐক্য। এ সময় নেতারা বলেন, গণভোটের রায় উপেক্ষা করে জনরায় নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। জনগণকে সাথে নিয়ে রাজপথের আন্দোলনের মধ্যে দিয়ে এই দাবি আদায় করা হবে। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারকে বাধ্য করতে রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিরোধী দলীয় জোট। 3য় দফায় আন্দোলনের কর্মসূচি নির্ধারণে রাজধানীর মগবাজারে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক ও জামাতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জানান, 16 মে রাজশাহী বিভাগে সমাবেশের মধ্য দিয়ে শুরু, শেষ সমাবেশ 25 জুলাই সিলেটে। এই সমাবেশগুলোতে ওই সিটি কর্পোরেশন, বিভাগীয় শহর, এছাড়া আশপাশে যত জেলা আছে
প্রত্যেক জেলাকে সম্পৃক্ত করে ব্যাপক লোকদের এখানে সম্পৃক্ত করা, সমাগম করা, সমাবেশকে একটা বিশাল মহাসমাবেশে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, সামনের দিনগুলোতে আন্দোলন জোরদারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের যে রাজপথের আন্দোলন সেটা চলমান থাকবে। সামনের দিনে আমরা বিশ্বাস করি যে একই সাথে সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে আমাদের আন্দোলন জনগণকে সাথে নিয়ে আরও বেগবান হবে এবং এক্ষেত্রে আমরা সারা দেশবাসীর সমর্থন, সহযোগিতা এবং অংশগ্রহণ প্রত্যাশা করছি। জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। আন্দোলন জনগণকে সাথে নিয়ে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান সরকার ধর্ম নিয়ে কোনো রাজনীতি করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতীতের মতো আগামীতেও ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে না বিএনপি, এ কথা পুনর্ব্যক্ত করেন বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের কাছে। বাঙালি অবাঙালির পরিচয় ছাপিয়ে সকল ক্ষেত্রে সবাই সম অধিকার ভোগ করবে, এটাই সরকারের নীতি বলেও জানান সরকার প্রধান। বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সচিবালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বৌদ্ধদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি ক্রেস্ট ও বৌদ্ধমূর্তির প্রতিবিম্ব তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মহামতি গৌতম বুদ্ধের পঞ্চশীল নীতি অনুসরণ করলে সকলে মিলে মানবিক রাষ্ট্র সমাজ নির্মাণ সম্ভব। যে যা ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুসরণ, অনুকরণ ও ভোগ করতে পারেন এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী প্রতিটি মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষা নিয়েই মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের তাই দর্শনই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ, যেখানে কেউ সংখ্যালঘু নয় বরং রাষ্ট্র সবার। একমাত্র বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনই দেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠী নিবিড় সহ অবস্থান নিশ্চিত করতে পারে। সুতরাং আপনারা কেউ নিজেদেরকে কখনোই সংখ্যালঘু ভাববেন না। রাষ্ট্র আমার, আপনার, আমাদের সবার পরিচয়। আমরা প্রত্যেকটি নাগরিক, সকলে আমরা বাংলাদেশী। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। আমিও যদি আবারও একই কথা বলতে চাই, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। অনুষ্ঠান থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বৃষ্টি আর উজানের ঢলে ডুবেছে 4 জেলার হাওড়া অঞ্চল। সরকারি হিসেবে 31,000 হেক্টরেরও বেশি জমির আধা পাকা ধান তলিয়ে আছে পানিতে। স্বপ্নের ফসল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছেন কৃষকরা, তবে প্রকট হয়ে দাঁড়িয়েছে শ্রমিক সংকট। দ্বিগুণ মজুরি দিয়েও ধান কাটানোর লোক মিলছে না কোথাও। আর মেঘলা আবহাওয়ার কারণে যেটুকু ধান কাটা হচ্ছে তা শুকানো যাচ্ছে না। এমন চতুর্মুখী সংকটে দিশাহারা ক্ষতিগ্রস্ত চাষিরা। বানের পানিতে ডুবেছে কৃষকের শ্রম আর গোলাভরা ফসলের স্বপ্ন। দেশের 4 জেলার হাওড় অঞ্চলের বিস্তীর্ণ জমির আধাপাকা বোরো ধান তলিয়ে আছে পানিতে। টানা বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জে বেড়েছে সবকটি নদ নদীর পানি, সেই সাথে ডুবছে হাওরের নতুন নতুন এলাকা। কৃষি বিভাগের তথ্য মতে হাওরের 13,000 হেক্টর জমির ধান নিমজ্জিত। দুর্ভোগ আরও বেড়েছে শ্রমিক সংকটের কারণে। 51% জমির ধান কাটা সম্পন্ন হলেও বৈরী আবহাওয়ায় বেশিরভাগই শুকানো যাচ্ছে না। সরকারি হিসাবে এখন পর্যন্ত সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় 20,000। বৃষ্টির পানিতে ডুবাইয়া গেছে, মনে হয় 2% ধান মানুষ কাটতে পারছে, আর প্রায় 14% ধানে কাটতে পারে এই অবস্থায়। আর এখন তো দিনের অবস্থা ভালো না, রোদ নেই, অনেকের ধানই যাই কাটছে যে 2% ধানও মানে জ্বালা উঠতেছে। কিছু বাড়ছেও না বালা করে নৌকা দা আনতেছে।
নেত্রকোনার হাওর অঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে ডুবে রয়েছে ৯,৫৩৪ হেক্টর জমির ফসল। কষ্টের ফলন রক্ষার সংগ্রামে বুক পানিতে নামছেন চাষিরা। বছরের খোরাক জলে ডুবে যাওয়ায় কিভাবে এই ক্ষতি পুষিয়ে নেবেন সে দুশ্চিন্তা পিছু ছাড়ছে না। কৃষি বিভাগ বলছে জেলায় হাওরের ৫৪% জমির বোরো ধান কাটা হয়েছে। বৃষ্টি বাদল না হলে শান্তিতে কাটতে পারতাম। কারণ বৃষ্টি বাদলের কারণে অনেক জমি তলে গেছে গা, পানির তলে গেছে গা। আর কিছু ধানে যে আমরা দেখেন কাঁচা পাকা ধান মোটামুটি খাইতে দেবো, ধান তো পাশে দেবো, এই কারণে কাঁচা পাকা ধান আমরা কাটতেছি আর কি। একবারে শেষ হয়ে গেছে গা, সুদি ভাট্টা করিয়া হাওলাত করিয়া কতভাবে টাকা পয়সা এনে গৃহস্থিটা করছিলাম যে বহুলা বানলে খাই আরামে থাকবেন, শান্তিতে ঘুমাই, আমরা সব শেষ। সরকারি হিসেবে কিশোরগঞ্জে বানের পানিতে নিমজ্জিত হয়েছে ৫,০০০ হেক্টর জমির ফসল। জমিতে পানি থাকায় নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন। যে কোনো মূল্যে ফসল বাঁচাতে চলছে চাষিদের আপ্রাণ চেষ্টা। যারা আগে ভাগেই ধান কেটেছেন তারাও বৈরী আবহাওয়ায় ফলন শুকানো নিয়ে বিপাকে। আপনার ক্ষেত করছিলাম 2 কানি, 1 কানি পানির তলে অলরেডি গেছে গা, আরেক কানি আছে বাসা, ওইটা বাড়ির লোকজন নিয়ে কাটতে যাইতেছি। তো দেখি আশাবাদী যদি কাটতে পারি তো কাটবো, না হলে তো কিছুক্ষণের ভিতরে ডুবে যাবে। দাওয়াল আছে, দাওয়াল আছে, দাওয়ালে কারে দিব কারে না, সবারই একই অবস্থা। পানি যেহেতু একবার আয় পড়ছে সবারই একই অবস্থা। আমি মনে করি প্রায় 5-7 বছর ধানকারীরা আজকে যাইতেছে বাধ্য হয়ে। হবিগঞ্জে ৩,৩০০ হেক্টর জমির ধান তলিয়ে আছে পানিতে। যেই ৫৫% ধান কাটা হয়েছে তা না শুকানোয় সেগুলোই চারা গজাতে শুরু করেছে। অন্যদিকে পানিতে থাকা ফসল কাটার জন্য দ্বিগুণ মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় ৬,৭০০। আমি এখানে বাড়ির মধ্যে এলাকায় 20 কেজি জমি করছি, 20 কেজি জমি 2 কেজি জমি খাচ্ছি, আমার খাচ্ছে সব পানির নিচে। এখন বর্তমানে জমিনের মাঝে আপনার 5-7 পানি আছে। 8 কেজি জমি কাটাই আনছি 4,000 টাকা দর, বুঝছেন নি? কামলার পয়সা উইতো না, যে অবস্থা ধানের ব্যস্ত আছি আমরা 660 টাকা দর। ভাই আমি 25 ক্ষেত করেছিলাম, 25 ক্ষেতের মধ্যে একটু লাদা এখন তো বাইতে নিতে পারছি না, একটা বনও নিতে পারছি না। 100 মন ধান বেশি আর বাদ বাকি সবগুলো গেরাইছে, আর 5 ক্ষেত তলে আছে, 20 ক্ষেত কাটাইছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ভুয়া মেডিকেল রিপোর্ট দেয় সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি বাতিল করলেন ট্রাইব্যুনাল। অসুস্থ দাবি করে এদিন আদালতে আসতে চাননি তিনি, কিন্তু প্রসিকিউশনের নির্দেশে শেষ পর্যন্ত তাকে হাজির করা হয়। পরে জুলাই হত্যা মামলায় রাশেদ খান মেনন সহ তার বিরুদ্ধে চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল। সূচনা, বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয়েছে 9 জুন। গত 9 এপ্রিল কেরানীগঞ্জের একটি হাসপাতালের রিপোর্ট দেখিয়ে ট্রাইব্যুনাল থেকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি নেয় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। যদিও বৃহস্পতিবার জানা যায় সেই মেডিকেল রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। অনুমতি না থাকলেও কারাগারে অবস্থান করে মিথ্যার আশ্রয় নেয় রীতিমতো বিস্ময় প্রকাশ করে ট্রাইব্যুনাল। পরে কামরুল ইসলামকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি বাতিল করে তার আইনজীবীদের কাছে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল 1। এই কেস সামারিটা 15/2/26 তারিখে কি করে ট্রাইব্যুনালে আসলো বা কি করে আসামিদের হাতে আসবে? কারণ উনি গত 18/11/2024 সাল থেকে হাজতে আছে। তাহলে 26 সালে 15/2/26 সালে উনি কি করে ডাক্তারের কাছে গেলেন? ফ্রড প্র্যাকটিস এই কারণে যে তিনি অসুস্থতার ভান করে পিজি হাসপাতালের পরিবর্তে এভার কেয়ার হসপিটালে যাওয়া, সেখান থেকে তার মতো করে কোনো রিপোর্ট বানিয়ে নিয়ে আসা এবং সেখান থেকে তিনি বিশেষ কোনো সুবিধা নেওয়া, ট্রাইব্যুনালের কার্যক্রম ব্যাহত করা, এইসব নানান উদ্দেশ্য থেকে এই জাতীয় পদক্ষেপ তিনি নিয়ে থাকতে পারেন। এদিন জুলাই হত্যাযজ্ঞের মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। বিচার শুরুর আগে কোনোভাবেই হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে আসবেন না বলে জানান কামরুল ইসলাম। তবে প্রসিকিউশনের নির্দেশের পর তাকে হাজির করা হয়। 3টা চার্জ গঠন করা হয়েছে। এর মধ্যে অন্যতম চার্জ হলো যে তিনি শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় নেতৃবৃন্দ হিসেবে তিনি এবং রাশেদ খান মেনন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা একটা মিটিং করেছিলেন। সেই মিটিংয়ের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন দমন করবার জন্যে তারা নির্দেশনা দেন, কারফিউ জারি করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন। এদিকে সারা দেশ থেকে আসা গুমের 100টি অভিযোগ নিয়ে কাজ করছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান সব গুম খুনের বিচার করা হবে। এছাড়া প্রসিকিউটরদের ছাড়াও তদন্ত সংস্থার কেউ যদি ঘুষ লেনদেনের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পরামর্শ দেবেন বলে জানান চিফ প্রসিকিউটর।
রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডে 2 মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি KM জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। এদিকে সেলিনা হায়াত আইভীর আরও 5 মামলায় হাইকোর্টের দেয়া জামিনের বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ। এদিকে 7 মার্চের ভাষণ বাজানোর ঘটনায় শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন আদালত। গত 7 মার্চ শাহবাগে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাজায় ইমি সহ কয়েকজন। পরে ডাকসু নেতারা ইমিকে ধরে নিয়ে শাহবাগ থানায় হস্তান্তর করে। গত 1.5 মাসেও ঠেকানো সম্ভব হয়নি হামের ভয়াবহতা। প্রতিদিনই বেড়েই চলেছে রোগীর সংখ্যা। ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে অধিকাংশ রোগী বিভিন্ন হাসপাতাল ঘুরে বিলম্বে আসছে এখানে। তবে 24 ঘন্টায় এই হাসপাতালে কোনো মৃত্যুর সংবাদ নেই। এদিকে হাম পরবর্তী সময়ে শিশুদের প্রতি অধিক যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বয়স 9 থেকে 12 মাস, হামাগুড়ি দিয়ে ঘর জুড়ে দাপিয়ে বেড়ানোর সময়, অথচ হামের জীবাণু কেড়ে নিয়েছে ছোট্ট শিশুদের প্রাণবন্ত সেই সময়। মুখে মাস্ক লাগিয়ে লড়াই চলছে হামের সাথে। জ্বর, সর্দি, অ্যালার্জি কিংবা ফুসকুড়ির মতো ভাব নিয়ে হাসপাতালে আসা শিশুদের শনাক্ত হচ্ছে হাম, যা দিনকে দিন বেড়েই চলেছে। আক্রান্ত শিশুদের বেশিরভাগই এসেছে ঢাকার বাইরে থেকে। গ্রামে ছিলাম আমরা, পরে ঢাকা নিয়ে আসছি, নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি, পরে ট্রিটমেন্ট চলতেছে। বাচ্চা অসুস্থ আজকে 10 দিন যাবত, কালকে আসাতে যাওয়া, আজকে একটু সুস্থ আছে। শনিবার থেকে র্যাশ দেখা দিয়েছে আর রবিবার থেকে খুব শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমরা এখানে দ্রুত চলে আসছি। তো বরিশাল ওখানে প্রপারলি ট্রিটমেন্ট দিতে পারে না, তো পরবর্তীতে ঢাকা রেফার করছে। বরিশাল ছিলাম ভর্তি 3 দিন, ওইন কোনো কিছুই বলে না, ওইন বিকাল অনেক অসুস্থ ছিল। তারপর যারে আমরা আইছিলাম ঢাকা মেডিকেলে, ওইন রেফার করছে হিয়ানে, তারপরে হিনে আসছি, পরে হিনে। অভিভাবকরা বলছেন ঢাকার বাইরে যথাযথ চিকিৎসা না পাওয়ায় অবনতি হচ্ছে শিশুদের পরিস্থিতি। হামে আক্রান্তদের অধিকাংশই টিকা পায়নি সময় মতো। মানে 2টা দিছি, তার বেশি দেই নাই, মানে ওর টিকা কেউ দিতে চায় না, শরীরের এরকম অবস্থা দীক্ষা। টিকা দিনে ও অসুস্থ ছিল বিদায়, আর ও যে হয়েছে আর মাস দিনও হয়েছিল না। জ্বর, কাশি, ঠান্ডা আর হালকা হালকা গায়ে আছে। জ্বর, ঠান্ডা, তারপর আপনার বমি, পাতলা পায়খানা, চোখ জ্বলে, মানে অনেক বিভিন্ন ধরনের সমস্যা। তবে সুখবর দিয়েছে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ। 24 ঘন্টায় নেই কোনো শিশু মৃত্যু, তবে নতুন করে রোগী ভর্তি হয়েছে 97 জন। বর্তমানে আমাদের হাসপাতালে 397 জন হামের উপসর্গযুক্ত রোগী ভর্তি আছেন। গত 24 ঘন্টায় আমাদের হাসপাতালে 97 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। যারা মিজেলস আক্রান্ত হয়ে বাসায় ফেরত যাচ্ছেন সুস্থ হয়ে, তাদের মধ্যেও আমরা রোগীদেরকে খুব সাবধানে রাখতে বলি, তাদের পুষ্টিকর খাবার খাওয়ানোর ব্যবস্থা করতে বলি এবং তাদেরকে সাবধানে রাখতে বলি যেন তাদের মধ্যে এই কমপ্লিকেশনগুলো না করে। হামে আক্রান্ত শিশুদের অধিকাংশরই বয়স 2 বছরের নিচে। চিকিৎসকরা বলছেন হাম থেকে সুস্থ হয়ে উঠলেও নিতে হবে বাড়তি যত্ন। সচেতনতা বৃদ্ধি এখন খুবই দরকার, সবাইকে সচেতন হতে হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ডেমরার আমুলিয়া মডেল টাউনে আগুনে পুড়ে গেছে কেমিক্যাল গোডাউন ও প্যাকেজিং কারখানা। আবাসিক এলাকায় গড়ে তোলা এই কারখানার আগুন যাতে আশেপাশে ছড়িয়ে না পড়ে সেজন্য প্রাণান্ত চেষ্টা করছেন দমকল কর্মীরা। পুড়ে যাওয়া কারখানায় মিলেছে হেক্সাফ্লুরোইথেনা নামক বিষাক্ত কেমিক্যালের উপস্থিতি। ঘটনাস্থল পরিদর্শন গিয়ে দায়িত্ব অবহেলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এক কর্মকর্তাকে বরখাস্ত করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে আগুন লাগে ডেমরার আমুলিয়া মডেল টাউনের ইমুরোটোফ্ল্যাক্স প্যাকেজিং কারখানায়। মুহূর্তে ছড়িয়ে পড়ে পাশের কেমিক্যাল গোডাউনে কী ধরনের কেমিক্যাল ছিল তা নিশ্চিত না হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। আগুন লাগার পর কারখানা ও গোডাউনের মালিক পক্ষ সটকে পড়েন। কর্মীরা জানান, প্যাকেজিং কারখানায় সকল ধরনের খাবার ও ওষুধের প্যাকেট বানানো হতো। প্রিন্টিং মেশিন থেকে প্রথমে আগুন লাগে। শুরুর দিকে তা নেভাতে গিয়ে দগ্ধ হন কারখানার 2 শ্রমিক।
চানাচুরের প্যাকেট, তারপরে বনরুটি, ধানের যে প্যাকেট করা হয় 5 কেজি 2 কেজি এসব প্যাকেটটা আমাদের এখানে হয়। প্রিন্টিং মেশিন আছে, প্রিন্টিং মেশিনের স্পার্ক থেকে এই আগুনটা মূলত সূত্রপাত। ইনকোয়ারি তো হয়েছে অবশ্যই, আসলে এটা তো পরিবেশ বান্ধব ফ্যাক্টরি হিসেবে আমরা কাজ করি। ক্রুড প্লাস্টিক থেকে পলিথিন বানাইতো, প্যাকেট হইতো, তারপর প্রিন্টিং হইতো। এখানে পশ্চিম পাশের গোলাপি কালারের যেটা, সেটা আমরা ভাড়া দিছিলাম একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাছে। কেমিক্যাল এখানে রাখতো, ডিপো হিসেবে ভাড়া নিছিল ওরা। ফায়ার সার্ভিস জানায় কেমিক্যালের কারণে আগুন নেভাতে তাদের বেগ পেতে হয়েছে। পাশের গোডাউন থেকে হেক্সাফ্লুরোইথেন নামক যে গ্যাস নির্গত হয়েছে তা হার্ট, ফুসফুস ও কিডনি সহ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। আবাসিক এলাকায় কিভাবে এ ধরনের কারখানা হলো তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। কেমিক্যাল জাতীয় পদার্থ ছিল, বিশেষ করে ইথাইল, টিনার, পলিমার, কাস্টিং, প্লাস্টিক দানা জাতীয় পদার্থ ছিল, যা বিশেষ করে আমাদের ত্বক, চোখ এবং হার্ট, ফুসফুস, কিডনির ক্ষতি করে। এবং আগুন নিভাতে গিয়ে যে সবচেয়ে বড় সমস্যায় পড়ছি, আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছিল। ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অবৈধ কেমিক্যাল গোডাউন কিভাবে চলে এ নিয়ে জেরা করেন কলকারখানা পরিদর্শককে। দায়িত্ব অবহেলায় বহিষ্কার করেন তাকে। 1 বছর চোখে পড়ে নাই তোমার এইটা এক্সকিউজ হবে না, কারণ তুমি এখানে ইন্ডাস্ট্রি, তুমি এখানে দেখছো, এখানে নিজেই বলতেছো এখানে দেখছো, কমপ্লিটলি বোঝা যাচ্ছে যে এটা আতাতের মাধ্যমে এরা সবই জানে। এর নাকি লাইসেন্স নাই, কিছু না। তো লাইসেন্স নাই, ইনফ্রাস্ট্রাকচার হলো কি করে? যাদের লাইসেন্স নাই, যারা লাইসেন্স পাইছে, আর যারা লাইসেন্স পাইছে তারা এই শর্ত সাপেক্ষের ভিতরে পাইছে কিনা এটাও দেখতে হবে। আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউন স্থাপন ও অগ্নিকাণ্ডে বাড়ছে প্রাণহানি। এ ধরনের কারখানা বন্ধে সরকার কঠোর হবে বলে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের আকবর শাহ বাগানবাড়ি এলাকায় একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল 4টার দিকে ম্যাক্স ফোম কারখানায় ওই আগুন লাগে। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। ফায়ার সার্ভিসের উপপরিচালক জানান, কারখানাটিতে কোনো সেফটি সরঞ্জাম ছিল না। এমনকি ওই কারখানায় ফোম তৈরির যে সকল কেমিক্যাল ছিল তাতে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। ঘটনার পর থেকে কারখানা কর্তৃপক্ষের কেউই ঘটনাস্থলে উপস্থিত হয়নি। স্থানীয়দের দাবি, কারখানাটিতে ইলেকট্রিক কাজ চলছিল, সেখান থেকেই শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। শর্ট সার্কিটে যা সম্ভব আগুনটা লাগা হয়েছে, এখান থেকে ধরুন আগুন দ্রুত বার করে এরপরে ফায়ার সার্ভিসে কল দেওয়া হয়েছে। ফোমে ওয়ার্ল্ডিং এর ফটোটা পরে এখানে আগুন ভয়াবহ হয়ে গেছে, যেহেতু ফোম আগুন অনেক ছড়াই গেছে। 6টে ইউনিট ঘটনাস্থলে এসে আমরা 5টা 20-এর দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়ে 6টা সম্পূর্ণভাবে নির্বাপন করা হয়। তো এখানে যে জিনিসটা আমরা দেখছি যে ম্যাক্স ফোম, এটা তৈরি কারখানায় এখানে যেভাবে সিস্টেমগুলো থাকার কথা, সেফটি, ওরকম আমরা আমাদের জানা প্রাথমিকভাবে আমরা দেখেছি যে ওরকম কিছু নেই। আন্তর্জাতিক বাজারে দোহাই দিয়ে দেশে বাড়ল সয়াবিন তেলের দাম। লিটারে 4 টাকা বাড়িয়ে বোতলজাত তেলের দাম এখন 199 টাকা। তবে চাহিদা অনুযায়ী তেল মিলছে না। দোকানিদের অভিযোগ, ক্রয় আদেশ অনুযায়ী যোগান নেই। তবে ডিলারদের দাবি 2-3 দিনের মধ্যেই স্বাভাবিক হবে বাজার পরিস্থিতি। বোতলজাত সয়াবিন তেলের দাম এখন 4 টাকা বেড়ে 199 টাকা। তবে নতুন যোগান আসতে আরও 2-3 দিন লাগবে। সরবরাহ সংকটের সুরাহা হয়নি। দোকানিদের অভিযোগ, দাম বৃদ্ধির পরও ডিলাররা চাহিদা মাফিক তেল সরবরাহ করছেন না। কেবল গুটি কয়েক বিক্রেতাই পাচ্ছেন, তাও বাড়তি দামে। ক্ষোভে অনেক খুচরা বিক্রেতা বোতলজাত সয়াবিন তেল তোলাই বন্ধ রেখেছেন। নতুন রেট 4 টাকা করে বৃদ্ধি হয়েছে, এটা আসতে সম্ভবত 3-4 দিন সময় লাগবে। আমাদের যেমন এই যে 1 লিটার তেল 195 টাকা রেট, ওই রেটে আমরা বিক্রি করতেছি 95। গায়ের বাইরে আমরা কোনো বিক্রি করতে পারতেছি। দাম বাড়ছে, গত জিবারে থেকে এটা আসতে হয়তো আজকে বিকেলে হয়তো এটার প্রভাব বাজারে পড়বে। নতুন মাল ঢুকে যাবে, কারণ বাড়ানোর সুযোগ দিচ্ছে তো কোম্পানিরে, এখন ঢুকবে, সেক্ষেত্রে 1-2 দিন সময় লাগবে। আমার কাছে ডিলার যারা আছে তাদের কাছে ফোন দিলে মাল থাকলে অনেক সময় দেই, মানে 10টা চাইলে 5টা দেয়। আর দাম বেশি, 1 লিটার তেলের দাম কিনা পরে 194 টাকা, 95 টাকা বিক্রি। যদিও ডিলারদের দাবি ভিন্ন। বলছেন, চাহিদা অনুযায়ী বাজারে তেল সরবরাহ করছেন তারা, বিক্রিও করছেন আগের দামেই। তবে নতুন পণ্য আসলে দাম সমন্বয় করবেন। আমাদের অফিস থেকে কোনো এরকম তথ্য দেয় না যে এইটা রেট হবে আর এইটা এমআরপি হবে। ওইটা দিলে তারপরে আমরা যখন দিবে তারপর আমরা কোম্পানিতে ডিউ করব, ডিউ করার পরে তারপর মাল আসবে, তারপর মাল সাপ্লাই হবে। 955 টাকা যদি গাড়িটা হয়, 945 টাকা কিনলে 1 কার্টন মাল তুলতে আমাদের 60 টাকা দিতে হয় লেবারে। তাহলে আমরা কত টাকা বিক্রি করব?
এটা কিন্তু খুচরা দোকানদাররা বুঝে না, প্লাস আপনারাও কিন্তু মানে বুঝতে চাইবেন না, কিন্তু আমার ভুক্তভোগীরা কিন্তু মাঝখান থেকে আমরা। বর্তমানে আমাদের বোতলজাত যেটা আছে 195 টাকা রেটের মাল এখনো আছে, 955 টাকা 5 লিটার যেটা বোতল যেটা ওটা আমাদের কাছে এখনো আছে। ওটা শেষ হওয়ার পর নতুন করে আবার মাল অর্ডার কাটে, তখন ওরা আমাদের মাল দেবে। এটা সময় লাগতে পারে 2 থেকে 3-4 দিন সময় লাগবে, আসছে তখন আবার এভাবে মাল দেওয়া শুরু হবে। বাজারে তেলের এই লুকোচুরি খেলায় ভোগান্তির শেষ নেই সাধারণ ক্রেতাদের। তেলের দাম বেশি, ঠিক মতন তেল পাওয়া যাইতেছে না, এই পাওয়া যায় না। বাংলাদেশের বাজারে যারা কৃষকরা তৈরি করে সেগুলো খালি কমে, আর তেল সোয়াবিন তেল কৃষক তৈরি করে না, এরা বাড়তেছে। তেলের দাম বেশি, বিভিন্ন জ্বালানি তেলের দাম বেশি, এই জন্য দাম বাড়তি। কাশফিয়া রুহি, ঢাকা। ইরান যুদ্ধ নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে মার্কিন জনগণকে। মধ্যপ্রাচ্যের আরেকটি দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে ফেলা হয়েছে যুক্তরাষ্ট্রকে। বুধবার দেশটির কংগ্রেসের শুনানিতে এমন অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। ইরান যুদ্ধের ব্যয়, কৌশল ও নতুন প্রস্তাবিত সামরিক বাজেট নিয়ে তীব্র প্রশ্নমানে জর্জরিত হন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যদিও সব অভিযোগ অস্বীকার করে উল্টো ডেমোক্র্যাটদেরই জাতীয় নিরাপত্তার শত্রু হিসেবে চিহ্নিত করেন তিনি। ইরানের স্কুলে বোমা হামলা চালিয়ে শিশুদের হত্যা করতে প্রত্যেক মার্কিনীকে কত খরচ করতে হয়েছে? বুধবার কংগ্রেসে এমন প্রশ্নের মুখে পড়েন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো আইনসভায় জবাবদিহির সম্মুখীন হলেন তিনি। হাউস আর্ম সার্ভিসেস কমিটির শুনানিতে হেগসেথকে তীব্র প্রশ্নবাণে জর্জরিত করেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। যুদ্ধের কৌশল, ব্যয় আর ফলাফল নিয়ে চলে তুমুল বাকবিতণ্ডা। উত্তপ্ত হয়ে ওঠে মার্কিন কংগ্রেস। শুনানিতে ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জন গারাবেন্ডি সরাসরি প্রশ্ন তোলেন, এই যুদ্ধের লক্ষ্য কি আর তার মূল্য দিচ্ছে কে? তিনি অভিযোগ করেন, যুদ্ধের শুরু থেকেই মার্কিন জনগণের কাছে সত্য গোপন করা হয়েছে। প্রশাসন যুদ্ধের বাস্তবতা আড়াল করে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে এমন দাবিও করেন। প্রথম দিন থেকেই আপনারা মার্কিন জনগণকে বিভ্রান্ত করেছেন। কেন আমরা যুদ্ধে জড়িয়েছি সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যাই দেননি। গারামেন্ডির দাবি, এই যুদ্ধ এখন যুক্তরাষ্ট্রের জন্য এক বড় কৌশলগত ক্ষতিতে পরিণত হয়েছে। তবে সব অভিযোগ নাকচ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে সাফাই গান প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ। তার দাবি, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি। ডেমোক্র্যাটদের দুর্বল অবস্থান শত্রুপক্ষকে শক্তি যোগাচ্ছে বলেও দাবি করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ঘৃণা আপনাকে অন্ধ করে রেখেছে। আমরা জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। আগের সরকারের তুলনায় এই প্রশাসন মুদ্রাস্ফীতি ভালোভাবে সামলাচ্ছে। শুনানিতে যুদ্ধকালে সামরিক বাহিনীর উচ্চপদস্থ একাধিক কর্মকর্তাকে অপসারণ নিয়েও প্রশ্নের মুখে পড়েন হেগসেথ। মূলত ট্রাম্প প্রশাসনের 2027 সালে সামরিক বাজেট প্রস্তাব নিয়ে আলোচনার জন্য এই শুনানি। প্রস্তাবিত এই বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়ে রেকর্ড $1.5 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে, যার যৌক্তিকতা ব্যাখ্যা করতেই কংগ্রেসে ডাকা হয় হেগসেথকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আবারও গাজাগামী ত্রাণবাহী নৌবহরে অভিযান চালিয়েছে ইসরায়েল। ভূমধ্যসাগরে আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি নৌযান আটক করেছে দেশটির সামরিক বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের সামরিক নৌযানগুলো অবৈধভাবে ফ্লোটিলাকে ঘিরে ফেলে। অপহরণ ও সহিংসতার হুমকিও দেয়া হয় তাদের। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, গ্রিসের ক্রিট দ্বীপের কাছে ফ্লোটিলার 58টি নৌযানের মধ্যে 22টি নৌযান এরই মধ্যে আটক করেছে আইডিএফ। গাজায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ফ্লোটিলার তুরস্ক শাখা জানিয়েছে, আটক করা 22টি নৌযান থেকে কমপক্ষে 180 জন কর্মীকে আটক করে ইসরায়েলের আস্তদ বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।